আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের জন্যই রেগুলার লাইভ করা হয় এবং আপনাদের উদ্দেশ্যে আজ 6তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সমাধান ধারাবাহিকভাবে আলোচনা করব। একদম 6তম থেকে শুরু করেছি, 6তম থেকে শুরু করে একদম 18তম পর্যন্ত স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করবো। আপনারা কে কোথা থেকে আছেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। আমরা আমাদের আলোচনা শুরু করি। এখানে একটি প্রশ্ন দেয়া আছে, বলছে এই ধারাটার অন্তর্ধারার মান কত, অর্থাৎ এই ধারাটার অসীম ত্বকের সমষ্টি নির্ণয় করতে বলছে আমাদের। আমরা এই ধারাটির অসীম ত্বকের সমষ্টি নির্ণয় করব। আমরা জানি অসীম ত্বকের সমষ্টি a/1 - r। তাহলে এটা হচ্ছে এই গুণোত্তর ধারার প্রথম পদ এবং আরটা হচ্ছে সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম বাদ দ্বারা ভাগ, এটাকে ভাগ করলে আমরা পাবো 1/3। এখন যদি আমরা এখানে a এর মানটা বসিয়ে দিই, এখানে r এর মানটা বসিয়ে দিলাম, তাহলে 1/3, তাহলে এখানে আমরা পাচ্ছি, আমরা এই হরের 3টা কেটে দিব, তাহলে লবে থাকবে 1, হরে থাকবে 2। তাহলে এইরকম টাইপের যে অঙ্কটা আসবে সেই টাইপের, আমি আবারও বলি, এখানে অন্তর্ধারার মান বলছে, এখানে অসীম ত্বকের সমষ্টিও থাকতে পারে। অসীম ত্বকের সমষ্টি থাকলে এই ফরম্যাটটা দিয়ে আমরা করবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য দেয়া আছে এবং এদের গুণফল দেয়া আছে। সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা খুব সহজে করব। আমরা এটা অজানা রাশি দিয়েও করতে পারি, মানে চলক ব্যবহার করেও করতে পারি এবং সরাসরিও করতে পারি। আমরা যদি সরাসরি করি তাহলে কিন্তু এখান থেকে আমরা খুব সহজে করতে পারি। গুণফল অর্থাৎ 24কে যদি আমরা গুণ করি, আমরা 2 এবং 12 গুণ করলেও হবে, 4 এবং 6 গুণ করলেও 24 হবে, 3 এবং 8 গুণ করলেও 24 হবে, 1 এবং 24 গুণ করলেও 24 হবে। এখান থেকে আমাদের দেখার বিষয় হচ্ছে এমন দুটি গুণনীয়ক আছে যে দুটি গুণনীয়কের পার্থক্য 2। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি যে এই দুটি, অর্থাৎ 6 এবং 4, এই দুটি গুণনীয়কের পার্থক্য হচ্ছে 2। তাহলে এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে স্পষ্ট বলতে পারি এটা ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম, এবং এই মানটা হচ্ছে বৃহত্তম। তাহলে কিন্তু আমরা এই ক্যাটাগরির অঙ্ক আসলে কিন্তু আমরা অবশ্যই এভাবে করব। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। আপনারা আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে আপনারা যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, আপনাদের সামনে আমি আবারও বলবো, শুধুমাত্র লাইভটি আপনাদের জন্যই করা। আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজ 6তম শিক্ষক নিবন্ধন থেকে আমরা ধারাবাহিকভাবে শুরু করছি। ইনশাআল্লাহ 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো করবেন এবং কে কোথা থেকে আছেন এবং লাইভটি সম্পূর্ণ শুনতে পাচ্ছেন কিনা এটা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাংশন দেয়া আছে,
বলছে f(5) এর মান নির্ণয় করো। তাহলে যে কোনো ফাংশন দেয়া থাকলে এটা খুব ইজি একটি অঙ্ক, আপনারা প্রত্যেকেই জানেন যে ফাংশনটি এখানে দেয়া আছে, একটা ফাংশন দেয়া আছে f(x) = x² - 12x² প্লাস 48x - 64। আমাদের নির্ণয় করতে বলছে f(5) অর্থাৎ x এর পজিশনে আমরা 5 বসাবো, অর্থাৎ যে জায়গায় x আছে ওই জায়গাগুলোতে আমরা 5 বসিয়ে দিব। এই যে প্লাস 48 × 5 - 64। তাহলে এটাকে সমাধান করে আমরা যে মানটা পাবো সেই মানটাই আমাদের উত্তর। খুব ইজি একটি ওয়ে। এই ওয়ে অর্থাৎ ফাংশনের যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু আমরা এভাবেই করব। আমরা পরবর্তীতে একটা মান দেখতে পাচ্ছি। আমি আপনাদের বলেছিলাম আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারি জব রিলেটেড যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা চাকরির যে কোনো পরীক্ষা, প্রত্যেকের জন্য কিন্তু আমি বলেছি যে সূচক এবং লগারিদম আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনারা কিন্তু সূচক এবং লগারিদমের উপর অবশ্যই এটা আলাদাভাবে আমাদের গুরুত্ব দিতে হবে। এই জন্য এখানে এই টাইপের অর্থাৎ এই যে ফরম্যাটটা রয়েছে এই বেসিকের ওপর একটি প্রশ্ন সবসময় থাকে। একটু খেয়াল করুন, আমরা জানি লব, বেজ এবং মানটা যখন সমান হবে তখন তার মানটা হবে 1। আমরা দেখতে পাচ্ছি এখানে লব বেস 2, এখানে 16। আমরা কিন্তু 16কে ভেঙে দিতে পারি। আমরা জানি যে 2⁴ দিলেই হবে এখানে 16। কেন 2 করলাম? 4কে স্কোয়ার করলেও তো 16 হবে। 2 করার কারণ হচ্ছে আমাদের বেসটা 2 রয়েছে, এই জন্য আমরা এই 4টাকে সামনে নিয়ে আসবো, এটা আমরা জানি লগ এই যে। তাহলে বেজ এবং মানটা যখন সমান হবে তখন তার মানটা হবে 1, অর্থাৎ সরাসরি আমাদের আনসারটা হবে 4। তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আসলে সেই অঙ্কগুলো আপনারা করার চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল একটু আপনাদের দেখাই। আপনারা লাইভে কে কে আছেন অবশ্যই জানাবেন এবং এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবেন। আচ্ছা, 4 2 এইটার উত্তর কত হবে? আমি একটু কমেন্টগুলো পড়তে চাই, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং এর আনসারটা কমেন্ট করে চেষ্টা করবেন। আপনারা অবশ্যই এটার আনসার কমেন্ট করবেন যে আসলে এটার উত্তর কত হবে। আমি আপনাদের কমেন্ট পড়ার জন্য বসে রয়েছি, দেখি আপনারা কে কে কমেন্ট করতে পারেন। যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে এই অঙ্কটার উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কনফার্ম করেন। এবং আমি আপনাদের বলছি যারা আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা অবশ্যই 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির যে গণিত অংশটা রয়েছে এটা অবশ্যই ব্যাখ্যাংশ সমাধান করবেন। এবং আমি বিশ্বাস করি যদি আপনারা এটা কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই 20+ মার্ক কমন পাবেন। তাহলে আমরা আমাদের যে মানটা এখানে দেখতে পাচ্ছিলাম, যে মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমাদের চোখে পড়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা বেস 4, অর্থাৎ আমাদের এখানে মানটাও 4 করতে হবে। তাহলে 2কে 4 করার একটা উপায় আছে, বর্গমূল 4, কারণ বর্গমূল 4 অর্থ হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই বর্গমূলটাকে হাফ করে দিতে পারি। এখন এই হাফটাকে আমরা সামনে নিতে পারি, এই যে লগ এই যে। তাহলে কিন্তু এখানে এই মানটা 1 হয়ে যাচ্ছে, আমাদের আনসার হবে 1/2। অর্থাৎ এই টাইপের একটি প্রশ্ন মানে খুব বেশি সম্ভব মানে আসতে পারে। আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করি। এটা ত্রিভুজ দেয়া আছে, ABC ত্রিভুজের BC বাহুর মানটা দেয়া আছে। অর্থাৎ প্রশ্নটা হবে এইরকম একটা চিত্র অঙ্কন করে যদি দেখিয়ে দেই, এখানে A, এটা B, এটা হচ্ছে C। এখন বলছে BE, অর্থাৎ B থেকে E এটা হচ্ছে মধ্যমা এবং C থেকে F এটা, অর্থাৎ আমি যদি এটা এভাবে দেখানোর চেষ্টা করি, এই যে অর্থাৎ এই মানটা হচ্ছে E এবং এটা হচ্ছে F, এই দুটো হচ্ছে মধ্যমা, অর্থাৎ AC এর মধ্যবিন্দু এবং AB এর মধ্যবিন্দু। আমরা যদি এটাকে সংযোগ করে দিই, নবম ও দশম শ্রেণীর উপপাদ্য পড়েছিলেন আপনারা, প্রত্যেকেই জানেন যে
যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক, অর্থাৎ ই থেকে এফ ইজ ইকুয়াল লিখতে পারি হাফ ইন্টু বিসি। আমাদের বিসি এর মানটা দেয়া আছে হাফ ইন্টু, আমরা এখান থেকে মানটা নির্ণয় করতে পারি 9 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমার বর্তমান বয়স 32 বছর 6 মাস, 19তম কি আমার হবে? অবশ্যই হবে। আপনি 19তম সার্কুলার খুব দ্রুত আসবে এবং আপনি অবশ্যই 19তম সার্কুলার হলে আবেদন করবেন এবং আশা করি অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। হতাশ হবেন না, কারণ এখনও আপনার বয়স আছে 35 হইতে এখনও আপনার বয়স প্রায় 2.5 বছর আছে, এর ভিতরে একটা কিছু হতেও পারে। আমরা এ বি সি ডি সামান্তরিকের একটি কোণের পরিমাণ দেয়া আছে। আচ্ছা, সামান্তরিকটা আমরা অঙ্কন করে নিই। একটি সামান্তরিক অঙ্কন করি। এটা সামান্তরিক অঙ্কন করলাম। এখানে বি সি ডি, বি, আচ্ছা আমরা যদি এটাকে এ দেই, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম। আচ্ছা, এবার বি সি ডি এই কোণের পরিমাণ দেওয়া আছে এইটা, এবং বলা আছে যে এ বি সি, তাহলে এই কোণের পরিমাণটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে বি সি ডি এ বি সি, আমরা একটু খেয়াল করি সামান্তরিকের এই দুটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আরো একবার আমি যদি অঙ্কন করে দেখাই, এটা ছিল হচ্ছে এ বি এবং এটা ছিল হচ্ছে সিডি এবং এটা হচ্ছে এদের ছেদক। তাহলে সমান্তরাল বাহুদ্বয় যখন একটা রেখা ছেদ করে তখন এদের অনুরূপ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। তাহলে এই কোণের পরিমাণ যা হবে এটাকে যদি বর্ধিত করি এই কোণের পরিমাণটাও সেম হবে। তাহলে এই টোটাল কোণটা, অর্থাৎ আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখাই, এই পুরো কোণের পরিমাণ 180 ডিগ্রি, যেহেতু এখানে 130 ডিগ্রি রয়েছে তাহলে এটা অবশ্যই 50 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 50 ডিগ্রি হবে, কারণ এটা সমান্তরাল এবং এই দুটা কোণ পরস্পর সমান এবং এই কোণদ্বয়কে আমরা বলি অনুরূপ কোণ। নিচের কোণ ভগ্নাংশটি পরে এটা আপনারা পারবেন, এটা যে কোনো ওয়েতে এটা আপনারা করে ফেলতে পারবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় দেয়া আছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় দেয়া আছে। তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো। খুব ইজি একটি প্রশ্ন, এই টাইপের প্রশ্ন অনেকবার এসেছে। আপনারা এই টাইপের প্রশ্নগুলো মানে একটা প্রশ্ন এমনভাবে করবেন এবং এমনভাবে বুঝিয়ে করবেন যাতে ওই টাইপের যে কোনো প্রশ্ন আসলে আপনি পারেন, মানে এটা আপনি মাথায় রাখবেন। তাহলে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির গড় দেয়া আছে। তাহলে আমরা যদি এখানে লিখি প্রথম প্লাস দ্বিতীয় সংখ্যা, মানে দুটা সংখ্যার সমষ্টি, আমরা যদি এখানে সমষ্টিটা নির্ণয় করি তাহলে গড় থেকে সমষ্টি নির্ণয় করার জন্য 2 দ্বারা গুণ করলাম। কেন 2 দ্বারা গুণ করলাম? কারণ আমরা জানি যে গড় সমান কি লেখা যাবে, যে আমরা যদি এখানে সংখ্যাগুলোর গড় নির্ণয় করি যে সংখ্যাদ্বয়ের সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা, যেহেতু দুটি সংখ্যা ছিল এখানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা, এজন্য 2 দ্বারা গুণ করেছি। 2 দ্বারা গুণ করে আমরা এখানে পেলাম 50। আর এখানে যদি আমরা এখন লিখি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি সংখ্যার সমষ্টি, তাহলে 30 গুণ 3, তাহলে এখানে 90। এখন যদি আমরা এই তিনটি সংখ্যা থেকে এই দুটি সংখ্যা বাদ দিই তাহলে আমরা 100% বুঝতেই পারতেছি এখানে যে দুটি সংখ্যা বাদ গেলে তৃতীয় সংখ্যাটি থাকবে, অর্থাৎ 90 থেকে যখন আমরা 50 বাদ দিব তখন আমাদের মান থাকবে 40। তাহলে তৃতীয় সংখ্যাটি হবে 40। এটা খুব ইজি একটি প্রশ্ন ছিল, আপনারা অবশ্যই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, আপনারা যারা এনটিএসসি এর মাধ্যমে শিক্ষক হতে চান আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা এখন থেকে 19তম প্রিলির জন্য প্রিপারেশন নিন, পাশাপাশি আপনারা লিখিত জন্য প্রিপারেশন নিন। আমাদের অলরেডি ব্যাচ অনেক ভর্তি কার্যক্রম শেষ, আমাদের ব্যাচ 2 ভর্তি চলছে। প্রিলির জন্য ব্যাচ 2 ভর্তি চলমান আছে। আগামী মাসের
1 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে, 1 থেকে 5 তারিখের ভিতরেই। এবং পাশাপাশি আমাদের রিটার্ন ব্যাচে ভর্তি চলমান রয়েছে। আপনারা যারা গণিতের স্টুডেন্ট আছেন, আপনারা চাইলে আমাদের গণিতের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি আল্লাহর রহমতে এনটিআরসি-এর 5টি সনদ পেয়েছি। এটার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি আপনি লিখিততে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনার এখন থেকেই লিখিত প্রিপারেশন নিতে হবে। আপনি যদি এখন থেকে লিখিতের প্রিপারেশন না নেন তাহলে কিন্তু পাস করতে পারেন, কিন্তু ভালো একটা মার্কস পাবেন না। আর যখনই ভালো মার্কস পাবেন না তখনই কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান আপনি পাবেন না। অবশ্যই আপনার ভালো একটি প্রতিষ্ঠান পেতে গেলে আপনার অবশ্যই ভালো মার্কস পেতে হবে। আর ভালো মার্কস পেতে গেলে অবশ্যই আপনাকে গণিত বেশি বেশি চর্চা করতে হবে। এই জন্য অবশ্যই আপনার একটা গাইডলাইন দরকার। এই গাইডলাইন্সের জন্যই আপনাদের জন্য 19তম লিখিত ব্যাচটি অলরেডি চালু করেছি এবং ভর্তি চলমান আছে। আপনারা যারা গণিতের স্টুডেন্ট আছেন, আমাদের গণিতের পেইড কোর্সে ভর্তি চলছে লিখিতর জন্য, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং পাশাপাশি আমাদের ইংরেজির পেইড কোর্সে ভর্তি চলমান রয়েছে। আপনারা ইংরেজির পেইড কোর্সে ভর্তি হতে পারেন। অবশ্যই সাদিক একাডেমির সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি কনফার্ম করবেন। 19তম সার্কুলার কবে হতে পারে স্যার? 19তম সার্কুলার খুব দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। মেবি 18তমর যে ভাইবার রেজাল্ট, এই রেজাল্টের পরে পাবলিশ হওয়ার সম্ভাবনা খুব বেশি, তবে খুব দ্রুত হবে। আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত? জাস্ট যদি এই প্রশ্নটা দেখেন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, এই প্রশ্নটা অর্থাৎ গসাগু 2 এবং লসাগু, আচ্ছা, এবং একটি সংখ্যা যেটা দেয়া আছে সে একটি সংখ্যা দ্বারা ভাগ করব। এই যে আমরা এখান থেকে কেটে দিব, ব্যাস। অপর সংখ্যাটি কত? এই অঙ্কটা করতে জাস্ট শুধু ক্যালকুলেশনটা, আপনারা যদি অঙ্ক বেশি বেশি অনুশীলন করেন তাহলে কিন্তু যে কোনো ক্যালকুলেশনটা কিন্তু আপনারা খুব দ্রুত করতে পারবেন। এই জন্য অবশ্যই প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে বলছে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে ইহার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য, আমরা যদি সূত্র জানি অনেক সময় চিত্র না হলেও চলবে। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু। যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে √2 ইন্টু 1 অর্থাৎ √2। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, অনেকবারই আসে। তাহলে একটি বর্গের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। এটা ইজিলি ভাবে আমরা করতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এর ভিতরের চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমাদের বের করতে বলছে রাস্তার ক্ষেত্রফল কত। আমরা রাস্তার ক্ষেত্রফলটা চাচ্ছি। এটা খুব ইজি, আপনারা ক্লাস 7 থেকে এই অঙ্ক করে আসছেন। আপনারা দেখবেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, ক্লাস 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, এবং এসএসসি পরীক্ষাতেও এই প্রশ্ন আসছে। তাহলে এই প্রশ্নটা যখন আমি চিত্র আঁকাবো তখন আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকেরই এই প্রশ্নটা মনে পড়বে। একটু দেখেন, বলছে এটা আয়তাকার বাগান। আচ্ছা, একটা আয়তাকার বাগান, এটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। আচ্ছা, এর ভিতরের চতুর্দিকে, মানে ভেতরের চতুর্দিকে 1 মিটার, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 1 মিটার, এখান থেকে এইটুকু 1 মিটার, এখান থেকে এইটুকু 1 মিটার। আচ্ছা, এখন বের করতে বলছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা যদি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করি, অর্থাৎ আমাদের এই অংশটার ক্ষেত্রফল আমাদের লাগবে, এই অংশটার ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। তাহলে এই অংশের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কিন্তু খুব সহজে কিন্তু এটার ক্ষেত্রফল বের করতে পারবো। পুরো অংশের ক্ষেত্রফল থেকে ভিতরের অংশের ক্ষেত্রফলটা বাদ দিব। তাহলে পুরো অংশের ক্ষেত্রফলটা কত? মানে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আমাদের মানটা এত বর্গ মিটার। আচ্ছা, আর ভেতরের ক্ষেত্রফলটা কি? রাস্তা বাদে আমাদের এখানে লিখতে হবে রাস্তা বাদে দৈর্ঘ্য। তাহলে রাস্তা ছিল 40 মিটার, দৈর্ঘ্য এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, তাহলে টোটালে বাদ গিয়েছে 2 মিটার। সেই 2 মিটারটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে এখানে হবে
আর 30 মিটার। আচ্ছা, আর রাস্তা বাদে প্রস্থ, প্রস্থ তাহলে আমাদের ছিল হচ্ছে 30, এখান থেকে এদিকে একটা 1 মিটার গিয়েছে, এদিকে 1 মিটার গিয়েছে, টোটালে 2 মিটার। ওকে, তাহলে এখান থেকে পাবো 28 মিটার। এখন রাস্তা বাদে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা নির্ণয় করব 38 গুণ 28। আচ্ছা, এটা বর্গ মিটার। তাহলে এই দুটো ক্ষেত্রফল এটা গিয়ে বের করার পর আমরা যখন এই মানটা থেকে বাদ দিব, বাদ দিলেই আমাদের রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় হবে। অর্থাৎ মানে বাগানের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা আমাদের বাদ দিতে হবে। আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদেরকে আমি বলবো, আপনারা আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, এই বইটি আসন্ন 19তম প্রিলিমিনারির জন্য তৈরি করা। আপনারা এই বইটি শুধু একটি বই না, এটা দেখতে পাচ্ছেন যে এটা শুধু প্রিলির জন্য না, এটা শুধু যে ইন্টারেস্টের জন্য তা কিন্তু না। আপনারা যদি এই বইটি ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনি অনেকগুলো চাকরি পরীক্ষায় ফেস করতে পারবেন। এই বইটির ভিতরে 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন, স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের সকল প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করা রয়েছে, এবং 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান রয়েছে। আপনি কিন্তু আলাদা করে কিন্তু বিসিএস প্রশ্ন ব্যাংক কেনার কোনো প্রয়োজন নেই, আপনি এর ভিতরেই কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি কিন্তু আপনার প্রাইমারির জন্য আলাদা কোনো কিছু কেনার প্রয়োজন নেই, কারণ এর ভিতরে প্রাইমারি প্রশ্নগুলো অ্যাড করা রয়েছে। এবং শুধু তাই নয়, এর সাথে কিন্তু আপনি বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের যে অংশগুলো, সেই অংশগুলো কিন্তু আপনার বিস্তারিত আলোচনা পাচ্ছেন, এবং তার সাথে পাচ্ছেন সাম্প্রতিক আলোচনা। সুতরাং এই বইটিকে মানে যদি আপনি নিজে আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনি যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবেন। এবং বইটি আপনারা বাসা থেকে দেখে হোম ডেলিভারি করবেন, এবং বইটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ দেখে আপনারা বইটি নিতে পারেন। এবং তাছাড়াও আপনারা বইটি যাচাই করার জন্য আমাদের sadiqsir.com বইটির সম্পূর্ণ পিডিএফ দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারেন। সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে দেওয়া আছে, sadiqsir.com সম্পূর্ণ পিডিএফ দেওয়া রয়েছে। আপনারা চাইলে পিডিএফটি ডাউনলোড করে বইটির কোয়ালিটি যাচাই করতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে মানগুলো দেওয়া রয়েছে, এখানে দশম সংখ্যাটি নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই সংখ্যাগুলো দেখতে কেমন খেয়াল করুন। এখানে প্রথম পদ রয়েছে কত? 1, দ্বিতীয় পদ রয়েছে কত? 2, তৃতীয় পদ রয়েছে কত? এখানে 3, চতুর্থ পদ, তারপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপর অষ্টম, নবম, দশম। এবার এটি খেয়াল করুন, চতুর্থ পদ, এই দুটা পদের যোগফল 5। আর তাহলে পাশাপাশি দুটি পদের যোগফল যদি আবার এই দুটো পদের যোগফল দেখেন, দ্বিতীয় পদ, অর্থাৎ পাশাপাশি দুটি পদের যোগফল যদি পরবর্তী পদ হয়, এটাকে আমরা ফিবোনাক্কি সংখ্যা বলি। ফিবোনাক্কি সংখ্যা, কারণ 1 এবং 2 যোগ করে প্রথম এবং দ্বিতীয় পদ যোগ করে আমাদের হয়েছে তৃতীয় পদ, দ্বিতীয় এবং তৃতীয় যোগ করে হয়েছে চতুর্থ পদ, তৃতীয় এবং চতুর্থ যোগ করে হবে পঞ্চম পদ, এবং এই দুটো যোগ করে হবে ষষ্ঠ পদ, এবং এই দুটো যোগ করে হবে সপ্তম পদ, এবং এই দুটো যোগ করে আমাদের হবে এখানে, এবং তারপর এইটা এবং এইটা যোগ করে হবে নবম পদ, তারপর একটা যোগ করে হবে দশম পদ। মানে সেম এইভাবে আমাদের এই ধারাগুলো বাড়তে থাকবে, এইভাবে আমাদের এই ধারার মানটা বাড়বে। তাহলে 21 এবং এটা যোগ করলে হবে 55, অর্থাৎ এখানে আমাদের দশম পদ হবে না, এখানে হবে নবম সংখ্যাটি কত। তাহলে এই টাইপের প্রশ্ন আমরা যখন পাশাপাশি দুইটি পদের যোগফল তৃতীয় পদটা নির্ণয় করি, তখন এটাকে আমরা বলি ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যার নির্ণয়ের জন্য আমরা এই ফরম্যাটটি নির্ণয় করব, এই ফরম্যাট দিয়ে করব, অর্থাৎ পরপর দুটি পদের যোগফল তৃতীয় পদ। যেমন 1 এবং 2 যোগ করে 3 হয়েছে, 2 এবং 3 যোগ করে 5 হয়েছে, 3 এবং 5 যোগ করে 8 হয়েছে, 8 এবং 5 যোগ করে 13, 13 এবং 8 যোগ করে 21, 21 এবং 13 যোগ করে হয়েছে 34, 34 এবং 21 যোগ করে হয়েছে 55। আপনারা যারা খেয়াল করুন, এটা হচ্ছে এই ধারাটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। এটি বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে এবং এটি পরিধি দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো।
তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি, বৃত্তের ক্ষেত্রফল আপনারা সবাই জানেন, একটি বৃত্তের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি পাই আর স্কোয়ার দ্বারা, এবং বৃত্তের পরিধিকে প্রকাশ করি 2 পাই আর দ্বারা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটার মান দেয়া আছে। আচ্ছা, এবং বৃত্তের যে পরিধি, এই পরিধি দেয়া আছে 2 পাই আর, এবং এটার মান দেয়া আছে 8। আমরা কি করলাম, এই দুটাকে ভাগ করে দিলাম। এবার এটা কেটে দিব, এখান থেকে এটা কেটে দিলে একটা আর থাকবে, লবে একটা আর, হরে একটা 2, এখানে কেটে দিলে হবে 2, তাহলে এখানে 2, অর্থাৎ আর সমান হচ্ছে কত, 4, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার বা 4 মিটার। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু বরাবর আসছে, আপনারা কিন্তু যদি একটু খেয়াল করুন তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার পাবেন। আপনারা যখন 6তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত মানে একটু বিস্তারিত আলোচনার ব্যাখ্যা সহ পড়বেন, তখন কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যে একই প্রশ্ন বারবার আসতেছে এবং একই ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে। আর আপনাদের আমি আবারও বলবো, আপনারা যারা লাইনে আছেন বা লাইনে নেই, পরে ভিডিওটি দেখবেন, আপনাদের আমি অবশ্যই বলবো এনটিআরসি এর মাধ্যমে যদি একজন শিক্ষক হতে চান এবং নিজেকে যদি একজন শিক্ষক হিসেবে প্রেজেন্ট করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো প্রিলির পাশাপাশি লিখিতের জন্য প্রিপারেশন নেন। এবং আমাদের অলরেডি ব্যাচ 1 ভর্তি শুরু হয়েছে, মানে শেষ হয়েছে, ব্যাচ 2 ভর্তি চলমান প্রিলির জন্য, এবং আমাদের লিখিত ব্যাচগুলো অলরেডি ভর্তি শুরু হয়েছে। যেমন আমি গণিতের ব্যাচে আমি সম্পূর্ণ লিখিত ব্যাচটি আমি নিজেই চালাবো, আমার এনটিআরসি এর 5টি সনদ রয়েছে, এটার একটি বিস্তারিত অভিজ্ঞতার সহিত আমি পুরো ব্যাচটি আমি নিজেই চালাবো এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এবং আপনারা যারা গণিতে পেইড কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই খুব দ্রুত গতিতে আমাদের সাথে অফিসে যোগাযোগ করে অবশ্যই ভর্তি হতে পারেন। এবং তাছাড়া আমাদের প্রিলির জন্য ব্যাচ 2 ভর্তি চলমান রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।